এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। পাখির মুখ থেকে পড়েনি, এটা কেউ না কেউ এনেছে। কারা এনেছে সেটা তো রাষ্ট্রপক্ষ তাদের তদন্তে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে। সরকার পরিবর্তনের সাথে সাথে বিচারও যেন পরিবর্তন হয়ে না যায়। এটা আপনার চিটাগাংয়ের 10টা অস্ত্র মামলা, সেটা মাননীয় আদালত থেকে আজকে রায় প্রচারিত হয়েছে, কিছুক্ষণ আগে রায় দিয়েছেন। এবং এই রায়ে নিচের কোর্ট থেকে আপনার 14 জনের ফাঁসির আদেশ ছিল। তো আজকে আমাদের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যারা এই ডেথ রেফারেন্সটা শুনেছেন, মাননীয় বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম এবং মাননীয় বিচারপতি নাসরিন আক্তার, ওনাদের সমন্বয়ে যে বেঞ্চ, সেই বেঞ্চ দীর্ঘ শুনানির পর রায় দিলেন একটু আগে। সেই রায়ে আপনার 4 জনকে একুইটাল দিয়েছেন। এই 4 জনের মধ্যে হলো মহসিনুদ্দিন তালুকদার সাহেব একজন, লুৎফুজ্জামান বাবর সাহেব একজন, তারপরে আরেকজন আছে হলো এনামুল হক এবং আপনার মেজর জেনারেল রাজ্জাকুর হায়দার। এই 4 জন খালাস। আর আপনার 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন এবং বলেছেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 35A-টা অ্যাপ্লিকেবল হবে, তাইলে পরে তাদের সার্ভ আউট হয়ে যায়, অর্থাৎ 8 জনের। এই আর 2 জনকে একুইটাল দিয়েছেন, সেটা হলো মেজর জেনারেল আপনার কী নাম, ব্রিগেডিয়ার আব্দুর রহিম, হ্যাঁ ব্রিগেডিয়ার আব্দুর রহিম সাহেব, আর 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 জান্নাতবাসী মতিউর রহমান নিজামী সাহেব। তো মতিউর রহমান নিজামী সাহেবের পক্ষে আমার বক্তব্য ছিল মাননীয় আদালতের কাছে যে এই মামলার এই 3টা পেপার বুক মিলিয়ে যে হাজার হাজার পৃষ্ঠা, তাতে করে কোথাও ওনার এগেনস্টে সামান্যতম একটা নট ইভেন এনি আয়োটা অফ এভিডেন্স ওনার এগেনস্টে নাই। কাজেই উনি যদিও আজকে দুনিয়াতে নাই, কিন্তু ওনার আত্মা শান্তি পাবে যদি আপনার ন্যায় বিচারে তাকে আপনার নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হয়। তো মাননীয় আদালত সমস্ত সাক্ষী প্রমাণ পুঙ্খানুপুঙ্খরূপে উনি নিরীক্ষা করে তারপরে উনি সিদ্ধান্তে আসছেন যে না, তার বিরুদ্ধে কোনো কিছু নাই, তাকে আমরা খালাস দিলাম। দেয়ার ইজ নো এভিডেন্স এগেনস্ট হিম, তার বিরুদ্ধে কোনো সাক্ষী নেই, তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে রাষ্ট্রপক্ষের পিপি এরা যখন শুনানিতে এটাও বলেছে যে তারা ঠিকমতো মামলা প্রডিউস করতে পারেনি এবং তদন্ত কর্মকর্তা যারা ছিল, তদন্ত কর্মকর্তা এই মামলাটা কি বলেছে কোর্ট? এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে এবং মামলা শুরু হওয়ার পর থেকে, কারণ আমরা যে জিনিসটা কোর্টের কাছে বারবার নিবেদন করেছি সেটা হলো যে এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। এবং আপনারা জানেন যে এই মামলায়ও ওই প্রথম একটা চার্জশিট ছিল 2004-এ বা 2005-এ, তারপরে 28 জন সাক্ষী হয়। 28 জন সাক্ষী হওয়ার পরে আবার যখন সরকার পরিবর্তন হলো তখন আবার এই মামলার তদন্ত এবং বিচারও পরিবর্তন হয়ে গিয়ে তারপরে এইভাবে আপনার একটা মামলায় সমস্ত আসামিদেরকে ফাঁসি, এটা আমার মনে হয় যে আমার ওকালতি জীবনে এটা 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 কমই দেখেছি। হ্যাঁ, এই রায় হওয়ার পরের প্রেক্ষাপটে একটি প্রশ্ন করি। রাষ্ট্রপক্ষ যেটি আদালতের সামনে তুলেছিল যে পাখির মুখ থেকে তো 10 ট্রাক অস্ত্র পড়েনি, এই জায়গাটিতে আপনি কি বলবেন? এই জায়গায় আমি বলবো যে হ্যাঁ, এটা ঠিক, পাখির মুখ থেকে পড়েনি, এটা কেউ না কেউ এনেছে। কারা এনেছে সেটা তো রাষ্ট্রপক্ষ তাদের তদন্তে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে। সাজাটা এটা পূর্ণাঙ্গ রায় না পাইতে আমরা বলতে পারবো না। পূর্ণাঙ্গ রায় কোর্টের পেলে যে যাদেরকে সাজা আপনার মৃত্যুদণ্ড কমিয়ে 10 বছর করা হয়েছে, ও ট্রায়াল কোর্ট সাজা তো আপনার এই যে স্মাগলিং করেছে যে তারা আপনার এইটা ওই অন্য দেশে পাচার করার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা এই স্মাগলিংটা করেছে। দুইটা মামলাতেই তো আজকে এই রায়টা হলো, দুইটা মামলাতেই এটা ডেথ রেফারেন্সের রায় হলো। আর আর্মস অ্যাক্টের মামলার ব্যাপারে এই রায়ের ভিতরে কি আছে না আছে এটা আমরা না দেখে পূর্ণাঙ্গ রায় না পেলে বুঝবো না। স্যার, গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতা নিয়ে কালকে প্রশ্ন তুলেছিল কোর্ট, গোয়েন্দা সংস্থাগুলো কি করে, মানে তাদের কি বলেছিল কোর্ট, কি বলবেন তো শুনানিতে কালকে? না, এটা তো আমাদের আর্গুমেন্ট ছিল যে এত বড় একটা ঘটনা
এখানে কোস্টগার্ড থাকে, নেভি থাকে, অন্যান্য গোয়েন্দা সংস্থা থাকে, তাহলে এগুলা যেই জাহাজ থেকে খালাস হলো তখন তারা কি করলো? এবং খালাস হয়ে এগুলা ফিশিং ট্রলারে মাছ ধরে যেই ট্রলার, ওই ট্রলারে উঠে তারপরে ওই ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির যে জেটি, ওই জেটিতে নিয়ে যাওয়া হলো। এবং সেই সেখানে দুটা জেটি, একটা জেটি হলো প্রোটেক্টেড, যেটা ফেন্স করা থাকে, বেড়া দেওয়া থাকে, এবং সেখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ওই জেটিটা, সেখানে খুব প্রোটেকশন থাকে। কিন্তু সেখানে না নিয়ে ওপেন একটা জেটি, যেটা সবার জন্য মুক্ত, সেখানে এটা নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে আপনার এগুলি খালাস হলো। তাহলে তদন্ত গোয়েন্দা সংস্থা কি করলো? এটা কোর্টের কাছে আমাদের প্রশ্ন ছিল। আপনি 21শে আগস্ট মামলার রায়ের প্রেক্ষাপটও টেনেছিলেন এবং বিচার ব্যবস্থাটা কেমন হয়েছিল নিম্ন আদালতে, তাহলে কি বলা যায় যে এ ধরনের কয়েকটি বিচারের দ্বারা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আঘাত করা হয়েছে? নিশ্চয়ই, কারণ হলো বিচার যদি সঠিক না হয় তাইলে আইনের বিচার আছে এটা তো বলা যাবে না, আর আইনের বিচার যদি সমাজে না থাকে, এই সমাজ থাকবে না। কাজে আমি আইনের ছাত্র হিসেবে এটুকু বলবো যে বিচার যেন সঠিক হয় এবং সাক্ষী প্রমাণের আলোকে যেন মামলার রায় হয়। এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে বিচারও যেন পরিবর্তন হয়ে না যায়। স্যার, আমি আপনাকে একটু পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড ছিল, ওটা সে তো অ্যাবসকন্ডিং, সে তো আমাদের দেশে নাই। আচ্ছা, সে কোথায় কিভাবে চলে গেছে, কিভাবে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি না। তো তাকে আজকে কোর্ট যেটা করলেন সেটা হলো যে তার ওই ডেথ সেন্টেন্স সেটা কমিউট করে তাকে লাইফ আনা হয়েছে। স্যার, আপনার কোর্টের অবজারভেশনগুলো যদি একটু বলতেন। কোর্টের অবজারভেশন তো আমরা পূর্ণাঙ্গ রায় না পেলে আমরা পারবো না বা বলা যাবে না। আজকে যেটা না, তদন্ত সম্বন্ধে এই মামলার সঠিক তদন্ত হয় নাই, কারণ সঠিক তদন্ত হয় নাই, এটা একেবারে দৃশ্যমান, অ্যাপারেন্ট ফ্রম দি ফেস অফ দি রেকর্ড, অ্যাজ বিকজ যে এগুলো কোত্থেকে আসলো, কারা আনলো এবং কোথায় যাবে সে সম্বন্ধে কোনো কিছুই নেই। আর এখন এই অবিশ্বাস যাতে মানুষের দূর হয়ে যায় তার জন্য আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আমাদের যখন সরকার আসবে সেই সরকার নিরপেক্ষ থাকবে, কোনো তদন্ত বা কোনো আপনার বিচার বিভাগে কেউ হাত দেবে না, এটা আমরা আশা করব। এবং যদি প্রপার তদন্ত না হয়, সঠিক তদন্ত যদি না হয়, আপনার ক্রেডিবল এভিডেন্স যদি কালেক্ট করতে না পারে, তাহলে আলটিমেটলি তো বিচার একটা কোর্টে রায় হতে পারে, কিন্তু আলটিমেটলি তো এটা থাকবে না। না, পরেশ বড়ুয়ার যেহেতু আমাদের এখানে আমাদের প্রচলিত আইনে এলআর ম্যানুয়াল অনুযায়ী, লিগ্যাল রিমেম্বারেন্স ম্যানুয়াল অনুযায়ী কোনো কারো যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়, সে যদি উপস্থিত নাও থাকে, তার যদি অ্যাবসেন্সিয়াও এখানে বিচার হয়, সেখানে আমাদের দেশের আইন অনুযায়ী স্টেট ডিফেন্স লয়ার সে পায়, এবং স্টেট ডিফেন্স লয়ার ছিলেন ওনার পক্ষে কথা বলার জন্য।